সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম আগামীর আওয়ামী লীগ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব নুহুল আলম লেনিন, রয়েছেন অধ্যাপক মুনতাসির মামুন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে দিয়ে আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। দিনভর ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ, এ সেবা নীতিমালার মধ্যে আনার পরামর্শ মেডিকেল কর্তৃপক্ষের। দেশে জঙ্গিবাদ দমন অভিযান আরও জোরদার করা হবে। বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে সবসময় পাশে পাবার আশাবাদ। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই, সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী। শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত নয়, তবে সতর্ক, বললেন ইইউ রাষ্ট্রদূত। বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ইমেজ গড়ে উঠেছে বলে মন্তব্য। ব্লগার নাজিমউদ্দিন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাশেদুন নবী 3 দিনের রিমান্ডে। জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে, চলছে তথ্য সংগ্রহ। এবং সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত খাদিজার হাতে সফল অস্ত্রোপচার। মস্তিষ্কের আঘাতের কারণে নিষ্ক্রিয় বাম পাশ, জানালেন চিকিৎসকরা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের আলোচনার শিরোনাম যে আগামীর আওয়ামী লীগ। আমরা অবশ্যই কাউন্সিল নিয়ে, আপনাদের সামনে যে কাউন্সিল, সেই কাউন্সিল নিয়ে আজকে আলোচনা করব। আগামীর আওয়ামী লীগ বলতে এটা দুইভাবেই হতে পারে। আওয়ামী লীগ আগামীতে কিভাবে যাবে সেটাও হতে পারে, অথবা আগামী বলতে তরুণের আওয়ামী লীগ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলছেন যে আগামী নেতৃত্বের কথা উনি বলছেন, তরুণ নেতৃত্বের কথা বলছেন, সেটাও সেইভাবে হতে পারে। তো আমি আপনার কাছে, লেনিন ভাই, আপনার কাছে যেটা আসতে চাই যে এই যে কাউন্সিলকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সারা দেশ থেকে ডেলিগেটরা আসবেন, কাউন্সিলররা আসবেন, ডেলিগেটরা আসবেন, তারা এখানে কি প্রত্যাশা নিয়ে আসবেন বা আসছেন এবং কি নিয়ে এলাকায় ফেরত যাবেন, সেটা দিয়ে আমরা শুরু করতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আওয়ামী লীগের এইবারের কাউন্সিল কিছুটা হলো একটা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। আমরা 2009 সালে ক্ষমতা গ্রহণ করার পরেও আমরা দুবার ক্ষমতা থেকে কাউন্সিল করেছি। 2009 একবার করেছি এবং 2012-তে একবার করেছি। 2009-এর কাউন্সিলটাও ছিল বস্তুত আমরা এই মাঝখানের বিএনপি জামাত জোট সরকারের দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের পটভূমিতে। আর সেই কাউন্সিলে আমরা কিন্তু সরকারের বড় কোনো সাফল্যকে সামনে আনতে পারিনি, কারণ কেবলমাত্র তখন আমরা ক্ষমতায় গিয়েছি 6 মাস। এবার অনেক সাফল্য নিয়ে আসতে পারছি। দ্বিতীয়টিতে 12-তেও আমাদের মেয়াদের মাত্র 3 বছর পূর্ণ হয়েছিল। এবার প্রথম মেয়াদ শেষ হওয়ার পরেও দ্বিতীয় মেয়াদের প্রায় 3 বছর সম্পূর্ণ হতে ছিল, অর্থাৎ 8 বছর। গত 8 বছরে বাংলাদেশ আমার মতে সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে রিয়েলি বদলে গেছে, বদলে যাচ্ছে। এবং এই বদলে যাওয়ার মধ্যে বাংলাদেশের অব্যাহত প্রবৃদ্ধি 6% উপরে, বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এখন দৃশ্যমান হয়েছে। ঢাকা শহরে যানজট রয়েছে সত্য, তারপরেও অনেকগুলো ওভারব্রিজ যেটা এখন দেখা যায়, অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে। ইতিমধ্যে পায়রা বন্দর চালু হয়েছে। ঢাকা চট্টগ্রামের যেই 8 লেনের সেটা বড় অংশ কাজে লেগেছে। আমাদের রেমিটেন্স, আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় এখন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
আপনাকে কেবল একটা কথা বলি যে 2009-10-এ যেই আমাদের বাজেটের পরিমাণ ছিল, এখন সেটা 6 গুণ বেড়েছে। তো এই যে 6 গুণ বেড়েছে এবং আমাদের মাথা প্রতি আয় ছিল 3 ডিজিটে, সেটা এখন $1,500 স্পর্শ করেছে এবং এটা ইতিমধ্যেই স্বীকৃত যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে অলরেডি এটা পরিণত হয়েছে। আমাদের দারিদ্র্য সীমা নিচের সংখ্যা 23% এবং চরম দারিদ্র্য সীমার নিচে লোকের সংখ্যা এখন 11% নেমে এসেছে। নারীর ক্ষমতায়ন, সেটাও আপনি বলতে পারেন যে এটা দৃশ্যমান। আমাদের স্কুল কলেজগুলোতে পার্টিকুলারলি মাধ্যমিক স্তরে এখন 55%-এর মতো ছাত্রছাত্রী রেশিওর মধ্যে ছাত্রী। এইটা একটা বড় আপনার ক্ষমতায়নের পথে একটা বড় অগ্রগতি বলে আমি মনে করি। আমাদের এখানে যুদ্ধাপরাধীদের বিচার, জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছে। মুনতাসিরদের বহুদিনের আন্দোলন, তারাও এটার জন্য অনেক নির্যাতন ভোগ করেছে। কিন্তু অনেকেরই অবিশ্বাস ছিল যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার করবে কিনা। বিচার হয়ে যাওয়ার পরে এটাও ছিল যে ওই ফাঁসিটা যাবে কিনা। কাজে এই জায়গাতে এই যে ফাঁসি কার্যকর করা, আমি এটা বলি যে হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা বা রায় কার্যকর করা হয়েছে, কিন্তু তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ এখন যুদ্ধাপরাধীদের বিচার, সেই কাজটি সম্পন্ন করা হয়েছে। আমাদের সংবিধান 72-এর সংবিধানে আপনি বলতে পারেন যে হ্যাঁ, সবগুলো ধারা আমরা পুনঃপ্রচলন করতে পারিনি, কিন্তু ইন মেইন যে বাংলাদেশ এখন একটা সেকুলার রাষ্ট্র, তার রাষ্ট্রীয় চারনীতি ফিরে এসছে। দেশে বিদেশে সব দিক থেকে যদি আমি বলি, তাহলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশে একটা বিনিয়োগের বান্ধব পরিবেশ যে সৃষ্টি হয়েছে, সর্বশেষ চীনের রাষ্ট্রপতির সফরের ভিতর দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক সাহায্যের আপনার প্রতিশ্রুতি পেয়েছে। এই যে পটভূমি, আরেকটা বলি যেটা সাধারণ মানুষের জীবন, যে দ্রব্যমূল্য স্থিতিশীল, কোনো জিনিসপত্রের দাম ওইভাবে বাড়েনি। আপনার গ্রামাঞ্চলে পার্টিকুলারলি আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং এই সবটা মিলিয়ে প্রায় 2 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এই সবগুলো বিবেচনায় যদি নেই, তাহলে পরে বাংলাদেশে আওয়ামী লীগ তার গত 8 বছরের শাসনামলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যে এই সাফল্যগুলো দৃশ্যমান। এবং এই সাফল্যের পটভূমিতে যেই কাউন্সিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি মনে করি এই সম্মেলনের ভেতর দিয়ে আমরা যেমন 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা আগের বারে বলেছিলাম, সেইটার একটা রূপরেখা আমরা এবার তুলে ধরব। আমরা কেমন বাংলাদেশ 2041 সালে দেখতে চাই, তার তো একটা কথা আমাদের এখন বলতে হবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখেই আমাদের সেই পুরো রূপকল্প যদি নাও হয়, তাহলেও আমাদের একটা রূপরেখা অন্তত এখানে তুলে ধরতে হবে। শেষ কথাটা আমি বলি যে এসবের ভেতর দিয়ে আমার নিজের ধারণা যে জনগণের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ করলে হয় কি, ক্লাস 5-এ উঠলে তারপরে 7-এ ওঠার মানে অবস্থা হয়, তারপরে মেট্রিক পড়তে ইচ্ছে করে, তারপরে ডিগ্রি পাইতে ইচ্ছে করে। সেই বিবেচনায় বলতে পারি যে আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে এবং এই সম্মেলনের ভেতর দিয়ে তারই কিছুটা প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। আমি স্যারের কাছে আসি যে এই যে প্রত্যাশা বেড়ে গেছে, এটা 2009 এবং 2012-এর কথা যেটা লেনিন ভাই বলছিলেন যে হ্যাঁ, তখন মাত্র ক্ষমতায় এসছে এবং পরবর্তী ধাপটা ছিল ক্ষমতার মাত্র 3 বছর। তো অনেক সাফল্য নয়, এখন অনেক সাফল্যের কথা আছে। কিছুদিন আগে গত বৃহস্পতিবারই সম্ভবত যে একটি সেমিনার হয়েছিল, সেখানে আপনি এটা বলেছিলেন যে অনেক বেশি সাফল্য নেতৃত্বের মধ্যে এক ধরনের মোহ সৃষ্টি করে, সেটা হচ্ছে আত্মসন্তুষ্টি, যে আমি যেটা বলছি সেটাই ঠিক আর অন্যদের কথা ঠিক না, আমাকে যেটা বলছি সেটাই মানতে হবে। এই বিষয়টি আমরা আরেকটু ডিটেলে আসতে চাই। না, আসলে এইভাবে দেখি, যদি আমি ইতিহাসের ছাত্র হিসেবে দেখি, প্রথমে দেখতে হবে যে আওয়ামী লীগের এই পর্যন্ত যদি ইতিহাসটা বিবেচনা করি একটা ধারাবাহিকতা আছে কিনা, সেই বিষয়টা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যাশা এবং তারপরে যে কথাটা বললাম সেটা হয় কিনা। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের ছাত্র হিসেবে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এটা ক্যান্টনমেন্ট থেকে হয়নি, বাকি যে বড় দলগুলি আছে ক্যান্টনমেন্টের সাহায্যে হয়েছে অথবা ক্যান্টনমেন্টের সহায়তা পেয়েছে। আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই হয়েছে, স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে
এবং স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। এবং এটা একটা কথা আমি বারবার বলেছি যে আমাদের দেশের মানুষ দক্ষিণপন্থী সংখ্যা বেশি, রক্ষণশীল। এবং আওয়ামী লীগকে অনেকে সেমিনারে বলেছেন, এখনো বলেন যে এরা হচ্ছে মূলধারার রাজনীতির প্রতিনিধি। কিন্তু আমি মনে করি মূলধারার রাজনীতি এখানে প্রগতিশীলতা না, তাহলে কমিউনিস্ট পার্টি অনেক আগে ক্ষমতায় আসতো। এখানে দক্ষিণপন্থে বিএনপি, জামাত বা এরা হচ্ছে অধিকাংশ মানুষ দেখবেন যে এই ধরনের সময় পৃথিবীর সব দেশে কিন্তু প্রতিক্রিয়া খুব শক্তিশালী। আপনি আজকে রিপাবলিকানদের অবস্থা দেখেন, এত কথা বলার পরেও ভোট কিন্তু এটা আছে। আওয়ামী লীগ যেটা উনি বললেন, যারা নূহ আলম লেনিন, যে পরিমাণ সাফল্য, আপনি তারপরেও দেখেন নির্বাচনে বিএনপি জামাত 30% ভোট তো পায় কমপক্ষে। সেটা কেন হচ্ছে? তার মানে প্রতিক্রিয়াটা খুব প্রবল। সাফল্য আমরা যদি দেখি যে আওয়ামী লীগের 96 থেকে 2001-এর সরকার, সেখানে অনেক সস্তায়, যেটা বলা হয় অনেক আলোচনায়, সস্তায় চাল খাওয়ালো আওয়ামী লীগ, তারপর 2001 আসতে পারেনি। এই কথাটা কিন্তু অনেকে ভুলে যায়, মানে আবেগের তোড়ে। আমি বলছি যে আওয়ামী লীগের অর্জনটা হচ্ছে যে জিতেছে নির্বাচনে, আপনি 54 সাল থেকে পর্যন্ত দেখেন, সেটা হচ্ছে এই ধরনের একটা রক্ষণশীল পরিস্থিতিকে নিজেদের অনুকূলে এনে জেতা। কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে যতবারই আওয়ামী লীগ যত উন্নতি করুক, ভোটের বাক্সে গিয়ে দেখা যায় যে সেখানে একটা গরমিল হয়ে যায়। এখানে আসে যে দলের এবং সংগঠনের যে অবস্থাটা। আরেকটা বিষয় বলতে হবে যে আওয়ামী লীগের সজীবতা, এটা কিন্তু অন্য খুব দলের। আওয়ামী লীগ অনেকবার বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগ বিরোধী দলে মার খেয়েছে, তারপরে কিন্তু আওয়ামী লীগ ভেঙেছে অনেকবার, তারপরে কিন্তু আওয়ামী লীগের যে মূল যে স্রোতটা সেটাকে কিন্তু রোখা যায়নি। এখন এই পরিস্থিতিতে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে, এবং উনি যে কথাটা বললেন আরো দুটো বিষয়ের সঙ্গে যোগ করতে, একটা হচ্ছে যে পাকিস্তানিকরণটা রোধ করেছেন, এটা একটা বড় ব্যাপার, যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তানিকরণটা রোধ হয়েছে। যেটা আমাদের যদি ইন্টারেস্টের কথা বলেন, আমরা যাচ্ছি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, পাকিস্তানিকরণ রোধ আমাদের খুব চাওয়াটা খুব সীমিত, আমরা বড় কিছু ওইরকম ভাবে চাইনি। জঙ্গিবাদ দমন, সেগুলো একটা বড় ব্যাপার। এখন আপনি বহির্বিশ্বের দিকে দেখেন, আজকে ইউরোপিয়ান ইউনিয়নও স্বীকার করছে যে আওয়ামী লীগ মানে সরকার বা সরকারের একটা ইতিবাচক ইমেজ গড়ে উঠেছে। আজকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেও দারিদ্র্য বিমোচনের প্রশংসা করে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে বাংলাদেশ একটা ইতিবাচক পরিস্থিতিতে গেছে এবং অনেকগুলি জাতিসংঘের পুরস্কারও পেয়েছে, সেটা একটা দিক আছে। অভ্যন্তরীণ ক্ষেত্র যেটা বলছেন, আয় বেড়েছে, স্বাচ্ছন্দ্য বেড়েছে, মধ্যবিত্তের প্রসার হয়েছে, এই বিষয়গুলি তো হয়েছে। সমস্ত মিলে কিন্তু সাফল্যের বোঝা ভারী। এখন এই সাফল্যের বোঝা যেখানে ভারী, সেখানে আমি যদি বলি যে না, এখানে সাফল্য ঠিকই আছে কিন্তু কিছু কিছু বিষয়ে আরো মনোযোগী হওয়া দরকার, তখনই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় এই যে আত্মতৃপ্তিটা এখন এমন পর্যায়ে চলে যায়, তখন বলা হয় যে এই লোকটি তো মানে বিএনপি সমর্থক, এ তো আওয়ামী লীগ বিরোধী, এবং তারপরে আসবে দেশ বিরোধী। কিন্তু একটা মতবাদ সমর্থন করেও যদি তার আলোচনা করা যায়, সেটা যে গ্রহণযোগ্য বলে গ্রহণ করা, সেটা কিন্তু যদি হয় তাহলে আত্মসন্তুষ্টির ব্যাপারটা অতিক্রম করে যায়, তাহলে দল এবং দেশটা এগিয়ে যায়। একটা বিষয় মনে রাখা উচিত। স্যার, আপনি কি এটা দেখছেন কিনা যে আপনি বলছেন যে সুশীল সমাজের সাথে আওয়ামী লীগের দূরত্ব বেড়েছে। আমি যেটা বলেছি যে এখন দল যখন ক্ষমতায় যায়, একটা লক্ষ্য করেছে আমাদের দেশে, তখন কিন্তু দল সরকার প্রায় এক হয়ে যায়। এটা কিন্তু অন্যান্য দেশে খুব একটা হয় না, এটা কিন্তু সমস্যার সৃষ্টি করে। আজকে দলীয় ক্ষেত্রে অনেক অভিযোগ আছে, আবার সরকারের ক্ষেত্রে যদি আমি বিচার করি, সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু এখন তো একটা দলের কাউন্সিল হচ্ছে। সরকারের এই সাফল্য যদি ধরে রাখতে হয়, এবং যে কথাটা আপনারা বলছেন আগামী দিনের আওয়ামী লীগ, মানে এই দলের যদি নেতৃত্ব এইভাবে না আসে, তাহলে কিন্তু এই দুটো বিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগের একটা বড় সমর্থন ছিল যে নাগরিক সমাজ, যেটাকে আমরা সিভিল সমাজ বলি, এটা আওয়ামী লীগের অনেক, আমি ভাগ্য বলবো, এবং সংস্কৃতি কর্মীদের অধিকাংশ কিন্তু আওয়ামী লীগের সমর্থক, এবং এটাতে আওয়ামী লীগ কিন্তু সবসময় ডিভিডেন্ড পেয়েছে। আমাদের এখন যে বিষয়টা আমরা দেখছি, ক্রমাগত সাফল্য এবং সবকিছু মিলে যে বিষয়টা আসছে, যে ঠিক আছে আমরা যেটা করছি সেটাই ভালো, সেটাই ঠিক, বা অন্য কেউ আলোচনা করলে সেটা হয় তারা ক্ষুব্ধ হন অথবা তারা সেটা গ্রহণ করতে চান না। আমি বলছি এর মাঝামাঝি একটা সমঝোতার পথ হওয়া দরকার, বিশেষ করে দলীয় ক্ষেত্রে এবং সরকারের ক্ষেত্রে, যে ঠিক আছে যে মানে যে আলোচনাগুলি আসছে সেগুলিকে ঠিক, যেমন আমি যদি বলি এখন জঙ্গিবাদে আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ায় যে সাফল্য দেখিয়েছে, এই সাফল্য কেউ দেখাতে পারেনি। কিন্তু আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে
জঙ্গিবাদের একটা আদর্শগত লড়াই। এখানে নিরাপত্তা বাহিনী দিয়ে আপনি একটা জিনিস পর্যন্ত দমন করতে পারবেন, যেখানে পাশ্চাত্য এখন বলা হচ্ছে যে আদর্শ লড়াইকে আমরা কিভাবে ফেস করব। এবং এক জায়গায় এখানে একটা এনজিও হয়েছে যারা, যেটা ইউরোপে, যেটা তারা বিভিন্ন জায়গায় মাদের এসে বোঝাচ্ছে যে তোমার ছেলেকে এইভাবে এইভাবে দেখো যেন জঙ্গিবাদী না যায়, কারণ এটা আদর্শগত লড়াই। আমরা মনে করছি এটা আদর্শগত লড়াই। এখন সরকার পুরো গুরুত্বটা দিচ্ছে যে দমন দিয়ে নিয়ন্ত্রণ করেছে, এটা সাফল্য। দমন করলে একটা পর্যায়ে, কিন্তু তারপরে কিন্তু জঙ্গি থামানো যাচ্ছে না। বা আমি যদি এখন বলি সারা দেশে ইসলামিকীকরণ যেমন চলছে সেটা আমরা আগে দেখিনি, আপনারা আমার কথা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি তো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই, আমরা তো কথা বলছি। বা বা এটাও বলতে পারি স্যার যে পয়লা জুলাইয়ের পর যেরকম 1 মাস 1.5 মাস দেখেছি, এখন এটা আস্তে আস্তে সীমিত হয়ে এসছে, যে মানববন্ধন, র্যালি না ছিল, সেটা দূরত্ব হয়ে, মানে আমি বলছি যে এটা কিন্তু একটা অনীহা দেখা দেবে। এখন আমি যদি বলি এই জঙ্গিবাদ দমনে মনোজগতে আধিপত্য বিস্তার করার জন্য শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে জিডিপি বৃদ্ধি করতে হবে, যেটা আমি অনেকদিন বলছি। অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃদ্ধি আমাদের মতো করে যদি আমরা ভোগ করতে চাই, তাহলে কিন্তু আমরা তো সৌদি আরবের মতো ভোগ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশের মতো ভোগ করতে। তাহলে কিন্তু শিক্ষা সাংস্কৃতিক জগতে যদি জিডিপি বৃদ্ধি না করেন, ইসলামিককরণ বা ধর্মীয়করণ যদি আপনি প্রতিরোধ না করেন, তাহলে কিন্তু এই জিডিপির ফসলটা আপনি পাবেন না, কারণ এই ধরনের একটা অস্থিতিশীলতা থেকে যাবে। এখন এই যে আলোচনা কি গ্রহণযোগ্য কিনা, যেমন আমি একটা বলি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, সেখানে আপনার মাদ্রাসা পাঠ্য বইয়ে, সরকারি মাদ্রাসা পাঠ্য বইয়ে সরকারি রিপোর্টে বলা হচ্ছে প্রথম পাঠটা হচ্ছে জিহাদ করতে হবে। আপনারা জানেন কিনা যে মাদ্রাসা বোর্ড বলছে যে সরকারের যেসব বই, এনসিটিভির বই যেগুলি পড়ানো হয়, সেখানে আপনার একটা বদল করতে হবে। কি বদল করতে হবে? যে কোনো অমুসলিম নাম থাকতে পারবে না। জীবন্ত দাশের যে আবার আসিব ফিরে কবিতাটি বাদ দেওয়া একটা প্রক্রিয়া হয়েছে। শুধু তাই নয়, বলেছে যে যে পোশাক আশাক দেখে ছেলে মেয়েদের দেখানো হচ্ছে, যেটা নিয়ে আগেও কন্ট্রোভার্সি হয়েছে, সেটা দেখানো যাবে না, হিজাব পরানো দেখাতে হবে। একই কাজ তো তাহলে করছে, তাহলে আমি সরকারের কোনটা গ্রহণ করবো? এখন আমি যদি এই কথা বলি তাহলে বলবে যে উনি তো ভোটের ব্যাপার বুঝেন না, উনি কি জানেন না। বুঝবো না কেন? আমার বয়স কি কম হয়েছে? আমি কি যারা এইসব কথা বলছে তাদের থেকে ভোট কম দিয়েছি? আমি কি কম রাজনৈতিক সচেতন? তা তো না। কিন্তু এই ধরনের একটা ধারণার তারা বশবর্তী হয়ে, আমি বলছি যে আমরা যে কথাগুলি বলছি নাগরিক সমাজ থেকে, সেটাকেও একটা বিবেচনায় আসতে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন কিন্তু এসব গ্রহণযোগ্য হয়, যখন সরকারি দলে থাকে, যেহেতু সরকারও দল এক হয়ে যায়, তখন কিন্তু ওই আপনার এই প্রশ্নটা নিয়ে আমি ওনার কাছে আসবো। তার কাছে আমি যাই জানা স্যার আপনার কাছে, যে যে আপনিও বিশেষ আওয়ামী লীগের এই কাউন্সিল নিয়ে বেশ কিছু লেখা আপনার পত্রিকায় আপনি লিখেছেন। পরিবর্তন কি আসবে? আপনি গণতন্ত্রের কথা বলেছেন, যে গণতন্ত্রের কথা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আছে, সেই গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে, আপনি এটা বলেছেন। তো এটাই যদি আপনি একটু। আচ্ছা, ধন্যবাদ মোহন ভাই। যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে দল এবং সরকার যদি একাকার হয়ে যায়, সেটি কিন্তু যে কোনো রাজনীতির জন্য সেটি সুস্থতার লক্ষণ নয়। দলকে অবশ্যই সরকার থেকে ভিন্ন করতে হবে। যে কারণে আওয়ামী লীগ শুরুতে 50-এর দশকে বঙ্গবন্ধু কিন্তু সরকার ছেড়ে দলের দায়িত্ব নিয়েছিলেন। এখন হয়তো ওই বাস্তবতা নেই, কিন্তু তারপর আওয়ামী লীগের নেতৃত্ব এবং সরকার এর মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার, এর মধ্যে লেনদেন থাকা দরকার। একই যদি হয়ে যায়, যদিও যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান, সেটি মেনে নিয়েও যে বিষয়টি হচ্ছে যে আগামীর আওয়ামী লীগ, আগামীর আওয়ামী লীগ হল বর্তমানের আওয়ামী লীগ কি, তার একটা বিশ্লেষণ হওয়া দরকার। অতীতে কি ছিল তারও বিশ্লেষণ হওয়া দরকার। সেটি হচ্ছে কিনা, যে কোনো সম্মেলন কিন্তু তাই হওয়ার কথা। আজকে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একটি কমিটি হবে, রদবদল হবে, যোগ হবে কিছু, আমরা পত্রপত্রিকায় দেখেছি। কিন্তু এই সাংগঠনিক কাঠামোটাকে সচল রাখার জন্য যে নিয়মিত পরিচর্যা করা দরকার, যে সাংগঠনিক তৎপরতা দরকার, সেটি আছে কিনা আমরা দেখি। যে পরিচর্যা বলতে কি আপনি তৃণমূলের সাথে যোগাযোগের কথা বলছেন? তৃণমূলের যোগাযোগ, তৃণমূলও তো একটা কমিটি। তৃণমূলের কমিটির সঙ্গে কেন্দ্রীয় কমিটির যোগাযোগ, মধ্য পর্যায়ে যে কমিটিগুলো, যেটা অভিযোগ করা হয়, জেলা উপজেলা কমিটির সাথে যোগাযোগ নেই। এর সঙ্গে যারা নির্বাচিত হয়েছেন, সাংসদের সাথে স্থানীয় কমিটির সম্পর্ক, এবং অধিকাংশ ক্ষেত্রে বিরোধ আছে, একে অপরকে দেখতে পারে না। যদি ওই সাংসদ কমিটির প্রধান না হয়ে থাকেন, আর প্রধান হলে তাহলে অন্যদের অগ্রাহ্য করার প্রবণতা, সেটি উপজেলা কি বলে জেলা পরিষদে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে তার ক্ষেত্রে, উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে, সাংসদের ক্ষেত্রে, মন্ত্রীর ক্ষেত্রে।
আমি বলছি না যে সবার ক্ষেত্রে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসছে। এখন এগুলো খোলামেলা আলোচনা সম্মেলনে হবে কিনা, জেলা সম্মেলনগুলো হয়েছে কিনা, সাংগঠনিক যে জেলা সারা দেশে কত 74 না 78 এরকম, মানে 70টির বেশি যে জেলা কমিটি আছে, সেই কমিটিতে আলোচনা হয়েছে কিনা। পূর্ণাঙ্গ আওয়ামী লীগ দেশের সবচেয়ে শক্তিশালী দল, তৃণমূল পর্যায়ে দল, সংহত দল, কিন্তু সেই দলটিও কিন্তু যখন কেন্দ্রীয় সম্মেলন করে অধিকাংশ জেলায় অনেক জেলায় পূর্ণাঙ্গ কমিটি হয় না, অনেক জেলায় আহ্বায়ক কমিটি অথবা অপূর্ণাঙ্গ কমিটি নিয়ে কিন্তু করে। আমি বলছি এটা দুর্বলতা, এই দুর্বলতাগুলো আলোচনা হবে কিনা, এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা হবে কিনা। যদি সেটি হয় মনে করি ভালো। একটি উদাহরণ দিই, আওয়ামী লীগের প্রধান আছেন, সাধারণ সম্পাদক আছেন, একটি জাতীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি আছে, কমিটির বৈঠক হয়। আওয়ামী লীগের একটি প্রেসিডিয়ামও আছে, অর্থাৎ সভাপতি মণ্ডলী আছে। সেই সভাপতি মণ্ডলীর, আমি গণমাধ্যমের থেকে বলছি, গণমাধ্যমে যে প্রকাশিত খবর থেকে, যে 3 বছর সভাপতি মণ্ডলীর কোনো সভা হয়নি। তাহলে এই সভাপতি মণ্ডলী থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য। এবং সম্পাদক মণ্ডলীর বৈঠকও কালে ভাদ্রে হয়, কারণ কেন্দ্রীয় কমিটির একটা বৈঠক হয় যেখানে এখন 71 জন সদস্য আছেন, আর তার মধ্যে হয়তো 50-60 জন হয়। দ্বিতীয় হচ্ছে যে কমিটির সবাই তার মুখ খুলে কথা বলতে পারে কিনা, এটা তো বাইরে কেউ থাকে না। সেই কথা বলার, বলতে দেয়ার এবং শোনার এই কি বলে এই পরিবেশটা থাকে কিনা। যদি পরিবেশটা থাকে তাহলেই কিন্তু একটি দল সাংগঠনিকভাবে এগোতে পারে, তার আত্মবিশ্লেষণের সুযোগ থাকে এবং সামনে এগোনোর, ভুল ত্রুটিগুলো কাটিয়ে ওঠার সুযোগ থাকে। সেটি আওয়ামী লীগ কতটা আছে, সেটি বিএনপি থেকে আওয়ামী লীগের কতটা একটু হয়তো ভালো আছে, কিন্তু এর অর্থই না যে আওয়ামী লীগের সেই গণতন্ত্র চর্চা, যে দলীয় যে গণতন্ত্র, দলের ভেতরের যে গণতন্ত্র, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার যথেষ্ট সুযোগ আছে। আমরা তো আওয়ামী লীগে দেখি যে কোনো এক সম্মেলনের পর কোনো নেতা খুব গুরুত্ব পেয়ে যান, আবার কোনো সম্মেলনের পর কোনো নেতা গুরুত্ব পান না। এটা কিসের ভিত্তিতে? তাদের কাজের ভিত্তিতে, তাদের পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে, তাদের কি তৎপরতার মূল্যায়ন হচ্ছে, তাদের যে নিষ্ঠা আন্তরিকতার এর মূল্যায়ন হয়েছে, অথবা তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা যে এই কারণে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এই কারণে তার এই পদে থাকার থাকার প্রয়োজন নেই বলে মনে করি। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই মূল্যায়নটা হয় না। অনেক সময় ভাবাবেগে কিন্তু অনেক সিদ্ধান্ত হয়ে যায়। সেই ভাবাবেগের সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের মতো একটি দলের, একটি প্রাচীন, সংগঠিত, ঐতিহ্যবাহী এবং গণতান্ত্রিক দলের, যেটি মামুন ভাই বলছেন যে আওয়ামী লীগ তো তৃণমূল থেকে উঠে আসা সেনানিবাসের দল না, সেই দলের কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকে। আর মামুন ভাই যেটা পরে বলছেন, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, এদের সাথে দূরত্ব, তো সেটি বাদে দিলাম, সেটি এই সম্মেলনের বিষয় না। সম্মেলনের বিষয়ে সাংগঠনিক কাঠামো কি হবে, এর নীতি আদর্শ, যে মামুন ভাই যে কথাগুলো তুলছেন, যে আওয়ামী লীগ যে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু সমাজটাকে যদি এগোতে না পারে, সেটার জন্য দায়টা শুধু আওয়ামী লীগের না, দায় আমাদের সবারই। বাংলাদেশের সচেতন নাগরিক মাত্রই সেটা দায় যে আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই। আওয়ামী লীগ যেহেতু দাবি করে যে তার অধিকাংশ নাগরিকের, জনগণের সিংহভাগ অংশের প্রতিনিধিত্ব করে, তাহলে তো আওয়ামী লীগের সাথে প্রত্যাশা থাকবে। এবং যদি সেটা সেই আওয়ামী লীগ যদি এই প্রত্যাশা পূরণ না করতে পারে, ব্যর্থতার দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমরা এরকমই চাই যে একটি গণতান্ত্রিক আওয়ামী লীগের যে ঘোষিত নীতি, সেই নীতির ভিত্তিতে সে আগামী দিনের কর্মসূচি, আগামী দিনের পথরেখা, রূপরেখা তৈরি করবে কিনা। আর যদি আমরা চীনের মতো দেখি যে সেখানে কোনো গণতন্ত্রের দরকার নাই, উন্নয়নই দরকার, সেটি কিন্তু কিন্তু নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি দাবি করে না যে আমরা গণতন্ত্র চাই না, উন্নয়ন চাই। কি বলবেন এই বিষয়ে, যে প্রত্যাশার কথা তো আপনি শুনলেন সৌরভ ভাইয়ের কাছে, যে প্রত্যাশাটা এরকম। আর এই যেটা বললেন যে এখানে অত্যন্ত যে বিষয়টা স্যার বললেন, যে যখন ক্ষমতায় থাকে তখন হয়তো অনেক কথাই বাহুল্য মনে হয়, কিন্তু যখন আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন এই কথাগুলোকেই
আওয়ামী লীগ বলে এটা মানে আওয়ামী লীগেরই কথা হয়ে যায় সুশীল সমাজের কথাগুলো। সবকিছু মিলে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি মুনতাসির এবং সোহরাব দুজনকেই ধন্যবাদ জানাবো যে তারা এমন কিছু ইস্যু তুলেছেন যেই ইস্যুগুলো এটা ভাববার কোনো কারণ নেই যে এইগুলো নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা সর্বোচ্চ নেতৃত্ব তারা এটা কোনো চিন্তা ভাবনা করে না বা এগুলোকে কগনিজেন্সে নেয় না। আমাদের সাম্প্রতিককালেও জাতীয় কমিটি বা বিভিন্ন পর্যায়ের ফোরামে বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে না তা না। হ্যাঁ, এটা আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে এমন হয় না যে সব কথা সবসময় প্রকাশ্যে আলোচনা হবে, মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমি এটা বুঝি যে আওয়ামী লীগের মধ্যে এই যে প্রবলেমগুলো আছে, সমাজে যে প্রবলেমগুলো আছে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে, তার প্রভাব আওয়ামী লীগেও আছে। আমি এখানে একটা জিনিস বলতে চাই। বিভাগওয়ারি যখন সভানেত্রী যখন বসেছিলেন, আমরা পত্রিকায় রিপোর্ট হয়েছে, বিভাগওয়ারি যখন বসেছিলেন গত নির্বাচনের আগেই, তৃণমূলের কিছু কথা উঠে এসেছিল, মানে অভাব অভিযোগ, সেগুলো পরবর্তীতে কিভাবে, মানে এগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে, বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে রিপোর্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলোর মানে সমাধান বা পূরণ করা, এই বিষয়টা কিভাবে হয়েছে আমরা তো সেই বিষয়টি আর দেখি না। না, সেগুলো যে একেবারে বরঞ্চ দেখা যায় যে তৃণমূলের একজন তার জেলা নেতৃত্বের প্রতি বিরুদ্ধে বক্তব্য দিয়ে পরবর্তীতে হয়তো সাইড হয়ে গিয়েছেন, এরকম আমরা দেখেছি, শুনেছি। তো কোনো ক্ষেত্রে যে এগুলো হয় না তা না। তবে আপনাকে আমি এইটুকু বলতে পারি আমার এই আওয়ামী লীগের এই প্রায় 20 বছরের অভিজ্ঞতায় যে শেখ হাসিনা অত্যন্ত মেথডিক্যাল, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন তেমনি দল পরিচালনার ক্ষেত্রে। এই যে তৃণমূলের সাথে আলোচনা বলেন, যে একেবারে ক্লোজ ডোর আলোচনা করে প্রত্যেককে তার মন খুলে কথা বলতে দেওয়া, যেটা বড় ফোরামে ইউজুয়ালি হয় না। এবং এবারও আমরা শুনেছি যে একদিন ছিল, 2 দিন করা হয়েছে তৃণমূলের কথা শোনার জন্য। আমি বলতে পারি যে আমার কাছে উনি যেই নোটবুকগুলো দিয়েছে সেইগুলোকে যদি আমি কোনোদিন প্রকাশ করি তাহলে বোঝা যাবে কত বিচিত্র মত সেখানে আছে, এবং সবগুলো কিন্তু তার নিজ হাতে নোট করা। এবং এই নোট করাই কেবল বিষয়টা শেষ হয়ে যায়নি। উনি যেখানে যেটা প্রয়োজন সাংগঠনিক সম্পাদকদের বা অন্যান্য সম্পাদকদের বা জেলার নেতাদেরকে ডেকে সেগুলো কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে। তবে এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ জামাত বা কমিউনিস্ট পার্টির মতো রেজিমেন্টের দল না যে উনি বললেন আর ওনার কথা অনুযায়ী 100% সব কার্যকর করতে লেগে গেল। এখন নেত্রীর একটা নির্দেশ যদি পজিটিভ হয়, সেটা যদি কোনো জেলা নেতার স্বার্থে যায় বা কোনো এমপি বা কোনো কর্মকর্তার স্বার্থের বিরুদ্ধে যায়, কাজে ওইটাকে কি করে ডিলে প্রসেসে নেওয়া যায়, কিভাবে একটু অন্য কায়দা করা যায়, এইগুলো ভাই এই সকল কায়দা চলার ফলে হয় যে পুরো জিনিসটা হয়তো প্রপারলি হয় না। কিন্তু এইটা না যে এই বিষয়গুলো ইগনোর করা হয় এবং এগুলোকে কোনো বিবেচনার মধ্যে নেওয়া হয় না। আমি মনে করি যে আওয়ামী লীগের এই সাংগঠনিক যে সমস্যা সেটা আমাদের সমাজ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন না। আপনারা জানেন যে এইখানে অব্যাহতভাবে গণতন্ত্র চর্চা না সমাজে হয়েছে না রাষ্ট্রে হয়েছে। কেননা আমাদের একটা দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের পরেরটাও যদি ধরি তাহলে আমাদের দেখতে হবে যে 75 পরবর্তী 21 বছর আমরা সামরিক শাসন অথবা সামরিক শাসকদের তৈরি করা, যেটা মুনতাসির বলেছেন যে ক্যান্টনমেন্টে তৈরি দল করা স্বৈরতন্ত্রের অধীনে ছিলাম। স্বৈরতন্ত্র কোনোদিনই গণতন্ত্র পন্থায় যেমন তারা ক্ষমতা দখল করেনি, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সেই গণতান্ত্রিক রীতিনীতি সেগুলো তারা অনুসরণ করেনি। আমাদের দেশের প্রধান বিরোধী দল, যেটা আপনিও বললেন যে 33%, বেগম খালেদা জিয়া একটা দল পরিচালনা করে তো, এবং এই দল করার পরে এই দল তো একটা প্রধান বিরোধী দল এবং তার একটা বড় সাপোর্ট আছে। সেই দলে কিভাবে নির্বাচিত করা হয়, 500 না 600 কত জনের কমিটি হবে, এইটা কোনো গঠনতন্ত্রের মধ্যে নাই। ওইটা ওনার ইচ্ছা অনুযায়ী উনি করতে থাকেন। এবং চাকরিতে যেমন নিয়োগদান করা হয় তেমনি ভাবে উনি অমুক সম্পাদক নিয়োগদান করেন, যার কোনো ভিত্তি ওদের গঠনতন্ত্রের মধ্যে নাই। এবং আপনাকে এটা বলি যে আমি নিজে রিসার্চের কাজ করি কিছু, সেই জন্য আমি দেখেছি যে বিএনপির এক কাউন্সিল থেকে আরেক কাউন্সিলের সময় পর্যন্ত তারা যে বড় কমিটি করেছে, তাদের জাতীয় কমিটি বলা হয়, তার একবারও কোনো মিটিং হয় না। এই 500 জন একসাথে মিটিং করছে, একটা প্রমাণ আমাকে দিতে পারবেন না।
কিন্তু যেটা উনি বললেন যে আগে 300 জনের ছিল, যেটা উনি বললেন যে সৌরভ ভাই বললেন যে আপনাদের প্রেসিডিয়ামের মিটিং 3 বছরে হয়নি, যেটা উনি বলছেন। উনি যেভাবে বলছেন প্রেসিডিয়ামের মিটিং সেভাবে হয়নি, মানে রেগুলার যে মিটিং সেটা হয়নি ঠিকই, কারণ আমাদের রেগুলার এখন ওয়ার্কিং কমিটির মিটিং হয়, আর ওয়ার্কিং কমিটির মিটিংয়ে মেইন এজেন্ডা চলমান রাজনীতি সাংগঠনিক বিষয়গুলো আলোচনা হয়ে যাওয়ার পরে তখন এমন কিছু থাকে না। অতীতে যেটা হয়েছে যে অনেক সময় বৈরী পরিস্থিতির কারণে মানে এটাও একটা কারণ হতে পারে, রাজনৈতিক পরিস্থিতি নেই। আমি একটু যদি বলার সুযোগ পাই, আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে পারি কিনা আমরা, সেটা হচ্ছে যে আমরা যারা আলোচনা করছি এখন বা আমরা সবকিছু। স্যার, একটা প্রশ্ন নিয়ে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি বলেন। বর্তমানে সারা দেশেই আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধীরা অনুপ্রবেশ করছে এবং আওয়ামী লীগের নেতারাই তাদের সুযোগ করে দিচ্ছেন। এই বিষয়টা দেশ জাতি দলের জন্য বিপজ্জনক। এই আগামী কাউন্সিলে এই স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। সেটা একটা বড় বিষয়, বিশেষ করে রাজশাহীর কয়েকটি রিপোর্ট কিন্তু আমরা করেছি। হ্যাঁ, একটাতে আমিও ছিলাম, সেটাতে আমি দেখেছিলাম না, আমি সেটা তো আসছে। আমি যেটা বলছি যে আমরা সবসময় কিন্তু আমাদের নিরীক্ষা হয় পাশ্চাত্যের নিরিখে। আমাদের মাথায় সবসময় মানে হয়তো ইংল্যান্ড বা আমেরিকা বা যারা সেগুলো মানে গণতন্ত্র একটা পর্যায়ে চলে গেছে, আমরা কিন্তু সেটাকে স্ট্যান্ডার্ড ধরি। কিন্তু সোহরাব হাসান যে কথাগুলি তুললেন, হ্যাঁ আমরা হয়তো সেটা মনে করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই অঞ্চলের, আমি খালি বাংলাদেশ বলবো না, আমি উপমহাদেশের সব অঞ্চলে রাজনৈতিক দলগুলির কিন্তু কম বেশি ঐতিহ্যটা একরকম। এখন এবং যে দলের যিনি নেতা আছেন, আপনি সেটা মনে আছে কিনা, যখন নাকি স্টালিনের উপর ক্রুশ্চেভ যখন এলেন এবং ক্রুশ্চেভ যখন স্টালিনের প্রচুর সমালোচনা করছিলেন, তখন হঠাৎ একজন বলে আসলেন যে তখন আপনি বলেন নাই কেন, তখনও তো আপনি কমিটিতে ছিলেন। তখন ক্রুশ্চেভ জিজ্ঞেস করলেন কে কথা বললো, কেউ কোনো কথা উত্তর দিচ্ছে না। তো পরিস্থিতিটা সেখানেও সেরকম, বা চীনে তো ওই মানে সবখানেই ব্যাপারটা এরকম চলে। এখন আমাদের কাছে আমরা পাশ্চাত্যের নিরিখটা দেখি, কিন্তু একটা জিনিস আমি বলবো যে অন্যান্য দল থেকে আওয়ামী লীগে কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি বৈঠক অনেক বেশি হয়েছে। আমার কাছে আমি যতটা দেখেছি প্রায় ঘন ঘন বৈঠক হয়েছে এবং সেখানে তাদের অনেকগুলি কর্মসূচি হয়েছে। আমি যেটা উনি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সবসময় দেখেছি যে কোনো মিটিংয়ে তিনি একটা নোট নেন, কিছু কার্যকর করতে পারেন, কিছু কার্যকর করতে পারেন না। আমি এমনও দেখেছি যে তিনি নির্দেশ দিচ্ছেন কিন্তু তিনি যাকে দিয়েছেন শেয়ার করেনি, কিন্তু উনি তার এটা মনে রাখেননি। এখানে আমরা কোনো ডিফেন্ড করছি না, কিছু না। আমি খালি এই জিনিসটা বলতে চাচ্ছি, আমি যদি এইভাবে দেখি, আওয়ামী লীগের যারা করেন তারা তাদের দল যেভাবে পরিচালনা করতে চায় তাতে আমার অসুবিধা কি? আপনার সংসারে বা নুর আলম লেনিনের সংসারে বা আমাদের সংসারে কি পলিটিক্যাল পার্টি বলছে যে কিভাবে চালাতে হবে? তারা দল করে। আমি তো সোহরাব হাসান তো আওয়ামী লীগ করছে না। আপনি তার কর্মসূচির সমালোচনা করেন। আপনি যে আমি যেটা বলছি যে নেতৃত্ব নির্বাচন, আমার কথাটা এটা না। আপনি ওই যে বললাম যে নিরিখটা চলে আসে, কিন্তু আমার কথা হচ্ছে দল যারা করছে তারা যদি মনে করে ঠিক আছে, আপনি বলার কে বা আমি বলার কে? আপনি প্রশ্ন বিএনপি সম্পর্কে কোনো সমস্যা করছি না তো, আমরা বিএনপি এভাবে চালাতে চাই, আমরা তো করি না। আমি তো সবসময় বলি যে বিএনপি এরকম আমি যেটা বলছি তাদের দল তারা তাদের যেভাবে খুশি চালাক। না, এটা তো হতে পারে না, তাহলে তো আলোচনাই হতে পারে না। হয় হবে, আমি তাহলে দল নিয়ে আলোচনাই করব না। আপনি তো আপনি কথাটা শুনেন। আমি বলছি তাদের কর্মসূচি কি সেটা নিয়ে আপনি আলোচনা করেন। আপনি তারা যেসব সরকারি কর্মকাণ্ড করছে, নীতি গ্রহণ করছে, সেটাই আলোচনা করতে পারেন। আপনি দল নিয়ে আলোচনা করেন না, কেউ মানা করছে না, কিন্তু তাতে কোনো, কারণ তার দল তার মতোই চলবে, তাই না? আপনি ভারতের মানে কংগ্রেস পার্টিও তার মতো চলবে, কারণ আপনি সমালোচনা করতে পারেন। আমি কি মনে করছি আপনি তো অশিষ্ট হয়ে যাচ্ছেন? এটা হচ্ছে দেখে যে আমরা বললাম যে দল আর সরকার হয়ে গেলে যেমন অশিষ্ট হয়ে যায়, মানে মতে না মিললে অসহিষ্ণুতার কোথায় দেখলাম? আমি বলছি যে একটা দলের গঠনতন্ত্র থাকে। সমালোচনা করার কথা বলি নেই, আমি কি বলেছি যে সমালোচনা করা যাবে না? আমি বলছি আপনি অজস্রবার সমালোচনা করেন, কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে যে কালচারটা গড়ে উঠেছে সেখানে যার দল তিনি সেভাবে চালান। এটাই আমি কথাটা, আমি এখানে যাই কালচারের কথাটা বলছি। আমি সেই কথাটা বলছি, আপনি করবেন না, আপনি করেন, প্রত্যেকবারই করেন। আমরা দেখি যে আওয়ামী লীগ সভানেত্রী
কমপক্ষে আমরা পত্রিকা দেখি যে বারবার উনি বলছেন যে নতুন নেতৃত্ব, আমি আর কত 70 বছরের মধ্যে 35 বছর একটা দলের হাল ধরেছি, নতুন নেতৃত্ব। তারপর পরই আমরা দেখি যে ওইখানেই যখন আবার কথা বলা হয় তখন বলা হয় যে মানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বিদায় নিতে চাইলেও তাকে বিদায় নিতে দেওয়া হবে না। তো এই একটা অবস্থা, তো সেই কথাটাই স্যার ইঙ্গিত করছেন। ওইভাবেই বলছি যে না, আমাকে একটু বলতে দেন, আমি সোরাবের প্রশ্নটাকে আমি পিক আপ করছি। আমি মনে করি যে একটা ডেমোক্রেটিক দল, একটা দেশ শাসন করে যেই দল, সেই দলের ভালো মন্দ সম্পর্কে সিভিল সোসাইটির একজন মানুষ হিসাবে, একজন সমালোচক হিসাবে যদি বলা হয় যে দলটা এইভাবে চলা উচিত, আমি এটা কোনো অন্যায় দেখি না। করতে পারে। কিন্তু আমি যেটা বলছি, সোরাবের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হ্যাঁ দলের তো গঠনতন্ত্র থাকবে, গঠনতন্ত্র অনুযায়ী চলছে কিনা দেখতে হবে। তা আমি বলি যে হ্যাঁ নিশ্চয়ই সৌরভ ভাইয়ের এটাই বলা যে অবস্থা এমন হয়েছে যে সবাই এখন মানে দলের নতুন নেতৃত্ব কথা চিন্তাও করবে না। সেটা পরে আমি বলি যে সে আমাকে কিন্তু প্রথম প্রশ্ন করেছিল যে সবগুলো সম্মেলন হয়েছে কিনা, মানে এখন কমিটি হয়েছে কিনা, তারপরে কাউন্সিল যে হচ্ছে সেটা ওই ডেমোক্রেটিক ওয়েতে ওইটা হচ্ছে কিনা। আমি মনে করি এইটা মুনতাসিরের সাথে আবার আমি একমত যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, বাংলাদেশের বাস্তবতায় যেই ধরনের সম্মেলন করে যেই ডেমোক্রেটিক প্রসেসের ভেতর দিয়ে এই কেন্দ্রীয় কাউন্সিল হচ্ছে, এইবারই প্রথম বরং অনেকদিন পর সকল পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করে আওয়ামী লীগের এবারে সম্মেলন হচ্ছে, যেটা আমরা 2009-এ পারিনি, যেটা আমরা 2012-তে সব সম্পন্ন করতে পারিনি। এবার কিন্তু একটা জেলারও সম্মেলন বাদ নেই। আমাদের কাউন্সিলররা এবার ইলেক্টেড হয়ে এসছে। হ্যাঁ, এই ব্যাপারে কোনো প্রবলেম নাই। আর আওয়ামী লীগের গঠনতন্ত্রে আপনার দুটো জিনিস কড়াকড়িভাবে মানা হয়, আবার কোনো কোনো জিনিস অনেক ব্যাপার শিথিল থাকে। যেমন আপনি বলতে পারেন যে এইটা ওর সাথে আমি একমত যে আমাদের উপমহাদেশের এই ধরনের কোন দল ছাড়া আপনি ভারতেও দেখবেন যে ওই মেম্বারশিপ একেবারে মানে ঠিক মতো করা, ঠিক মতো ওইটারে নবায়ন করা, এটা আমাদের এখানে এই কালচারটা গড়ে ওঠেনি ঠিক মতো। বাট এট দ্য সেম টাইম তৃণমূল থেকে এই পর্যন্ত কমিটি সময়ে হোক, 2 বছর আগে হোক পরে হোক, ওই ব্যাপারে কিন্তু ভীষণ কনসার্ন যে আমাদের কমিটির কাউন্সিল হলো কিনা, কারণ ওখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হ্যাঁ, কাউন্সিল না হলে তো সে নতুন লোক কমিটিতে যেতে পারছে না। সুতরাং আপনাকে আমি বলবো যে যদি শতভাগ বলেন, আমি বলবো কোন শতভাগ কোন দলের পক্ষে সম্ভব হয় না, আওয়ামী লীগের পক্ষেও না। কিন্তু আওয়ামী লীগ গঠনতন্ত্রটাকে আপহোল্ড করে এবং গঠনতন্ত্রটা মেনে চলার চেষ্টা করে। কোশ্চেন অফ ডিসিপ্লিন আওয়ামী লীগ সেটা ফলো করে, কোশ্চেন অফ নমিনেশন আওয়ামী লীগ সেটা ফলো করে, কোশ্চেন অফ ডিউটি মানে যার যে কোশ্চেন অফ নমিনেশন ফলো করে আপনি বলছেন, কিন্তু আমরা দেখি যে ইউনিয়ন পরিষদ ইলেকশনের সময় অনেক ক্ষেত্রে সেটা হয়নি। হয়নি, তার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে যে কোথায় কোথায় হয়নি, কিভাবে হয়নি। তৃণমূলের যে তৃণমূলের প্রার্থী নমিনেশন পায়নি, পেয়েছে তৃতীয় বা চতুর্থ যারা হয়েছে তারা, এরকম আমরা দেখেছি। লোকাল এমপির এবারে ইউপি নির্বাচনে যত সংঘাত হয়েছে, যত প্রাণহানি হয়েছে, আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। তার মানে হচ্ছে যে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে ভুল ছিল, অথবা তৃণমূল সেটা উপেক্ষা করেছে। এই কারণটা আপনাদেরকে আরেকভাবে বুঝেন। কারণটা হবে যে এবারই প্রথম দলীয় হয়েছে। আওয়ামী লীগ কেন, কোন পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু এই ধারায় নির্বাচনে অভ্যস্ত না। আগের বারে যখন নির্বাচন হতো আওয়ামী লীগের 5 জন দ্বারা তো 5 জনই হয়তো নমিনেশনের দরকার নেই, সে তো কন্টেস্ট করতে পারতো। এবার যখন আমি বললাম যে এই হচ্ছে আমার দলীয় প্রার্থী, তখন অন্যরা কিন্তু এই অ্যাটিচিউডটা অর্থাৎ এই ডিসিপ্লিনটা এখনো পর্যন্ত আত্মস্থ করতে পারেনি। আমি মনে করি যে এই ধারাতে 2-1টা নির্বাচন হয়ে যাওয়ার পরে বাংলাদেশে এই প্রবলেমটা আর এরকম না, তারপরও দাঁড়াবে সেটা না, আমি বলছি যে সেটা দাঁড়াবে, কিন্তু এই প্রবলেমটা এরকম কথাটা শুনে নেই। জি, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। না, আমি বলছি যে এই যে দলীয় শৃঙ্খলা, আমরাও তো সাধারণ মানুষের প্রত্যাশা যে আওয়ামী লীগের কাছে বেশি, যে বিএনপিতে যে সমস্যা আছে সেই সমস্যা আওয়ামী লীগে থাকবে না বলেই মনে করি। জাতীয় পার্টিতে যে সমস্যা সেটা থাকবে না। এখন আওয়ামী লীগের ইউপি নির্বাচনের যে কি বলে উদাহরণ হলো, যে উদাহরণ সৃষ্টি হলো, তাতে দেখা গেছে যে বেশিরভাগ ইউনিয়নে মানে সংঘাত হয়েছে, বেশিরভাগ। এবং
উল্লেখযোগ্য সংখ্যক বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। তাহলে আমি বলছি যে তাহলে এই কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যে দূরত্ব সেটা তো কমেনি, বরং সেটা একটা, রেনভাই বলছে এটা প্রথম অভিজ্ঞতা, এটা মেনে নিয়ে বলছি। কারণ তৃণমূলে কাকে দিলে জয়ী হতে পারবে সেটা যদি কেন্দ্র না বুঝতে পারে, এবং কেন্দ্র যাকে বাদ দিল সেই জয়ী হয়ে আসলো, এবং এখন যেটা বিশৃঙ্খলা কিরকম হলো যে তখন তাকে বহিষ্কার করা হলো, এখন আবার যেহেতু জয়ী হয়ে আসছে এখন আর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। তাহলে ওই যে স্থানীয় পর্যায়ে যে সাংগঠনিক শৃঙ্খলা কি থাকলো, কোন ওই নেতৃত্ব যাকে মনোনয়ন দিয়েছিল সে আস্থা হারিয়েছে কেন্দ্রের, মানে কেন্দ্রের প্রতি তার আস্থা হারিয়েছে। যিনি নির্বাচিত হয়েছেন তিনি মনে করছেন দল বহিষ্কার করলে তাকে আবার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এই যে বিশৃঙ্খলা, এইটি আওয়ামী লীগের নেতৃত্ব মূল্যায়ন করেছে কিনা, এটি বিশ্লেষণ করেছে কিনা, করলে কি করণীয়। লেন ভাই শুধু বলছেন যে যেহেতু এটা প্রথম অভিজ্ঞতার চেয়েও 1996 সালে সম্ভবত নির্বাচনে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী সারা দেশে তার নিজস্ব কর্মী বাহিনী, নিজস্ব প্রতিনিধিদের দিয়ে পুরো 300 আসনেই এক ধরনের মূল্যায়ন করেছিলেন, তারপর তার মনোনয়ন দেওয়া হয়েছিল। এরকম এটা হয়েছে কিনা, বা যে কথাটা জুবাইর ভাই বললেন যে স্থানীয়ভাবে নানাভাবে প্রভাবিত করা, অর্থ দিয়ে, প্রভাব দিয়ে, এবং এই যে দ্বন্দ্ব, এমপি বনাম স্থানীয় নেতৃত্ব, এমপি বনাম এমপি বনাম যে উপজেলা চেয়ারম্যান, এটি কতটা কাটিয়ে উঠতে পারবে এই সম্মেলনকে সামনে নিয়ে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আমাদের সময় খুব বেশি নেই, 5-6 মিনিট আছে হয়তো। আমি লেন ভাইয়ের কাছে আসতে চাই দর্শকের প্রশ্নটা নিয়ে। দর্শক যেটা বললেন যে এই সব আওয়ামী লীগে যোগদানের বিষয়ে, আমি এটা অনেকটা বাকশালে যেমন সবাই দর্শকের যোগদান প্রতি করেছে, শ্রদ্ধা রেখেই বলছি যে ক্ষমতাসীন দলের এই নানান রকম সুযোগ সুবিধার জন্য বিভিন্ন দল থেকে, কেবল বিএনপি জামাত না, আপনার সমাজ বিরোধীরাও না, তারা আত্মরক্ষার জন্য, ছায়া পাওয়ার জন্য ক্ষমতাসীন দলে অনুপ্রবেশের চেষ্টা করে, এবং কখনো কখনো স্থানীয় নানান ইন্টারেস্ট কাজ করায় আমাদের কোনো লোকরা এদেরকে প্রশ্রয়ও দেয়। এটা গোপন করে কোনো লাভ নাই। প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, পার্টি, অন্যান্য টায়ারে আমরা সচেতন কিনা। আমি বলবো যে আমরা যথেষ্ট সচেতন, এবং এইগুলোকে আমরা নিরুৎসাহিত করি, এবং কেবল নিরুৎসাহিত করি না, পরবর্তী সময়ে আপনি জানেন যে রাজশাহীতে যে ঘটনা ঘটেছিল, পরে আমরা প্রত্যাহার করাতে তাদেরকে বাদ দিতেও আমরা বাধ্য করেছি। হ্যাঁ, তা আমি মনে করি যে এই কাউন্সিলের ভেতর দিয়ে পার্টি আরো সিমেন্টেড হবে, এবং এখানে যে ডাইরেকশন, পথ নির্দেশনা জননেত্রী শেখ হাসিনা দেবেন, তার ফলে পার্টির মধ্যে এই যে বিশেষভাবে জামাত, শিবির বা অন্য যারা মানে অনুপ্রবেশ করতে চায় বা সমাজ বিরোধী, তাদের ব্যাপারে আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা রয়েছে। 2 নম্বর হলো যে আমি আবারও বলি যে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো শিক্ষানবিশ, তা আমরা সমাজের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং ব্যক্তি জীবনে। হ্যাঁ, আমি সংবাদপত্রের বন্ধু হিসেবে সোরাবকে বলি যে সোরাবের পত্রিকা সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। সোরাব কি ইচ্ছা করলেই এমন কোন মত ওই জায়গায় লিখতে পারবে যেটা ওই পত্রিকার পলিসির বাইরে? পারবে না। এটা মানে একটা পত্রিকা তার পলিসি দিয়ে চলে, হ্যাঁ একটা নীতিমালা আছে। তাহলে একটা দল যখন তার একটা নীতিমালায় চলে, তখন দলের নীতিমালা নিয়ে কথা বলছি, যে নীতিমালা দিয়েই চলো পত্রিকা থেকে। আপনি পারবেন না, আপনার পত্রিকায় কোনো অনিয়ম হলেও আপনি বিরুদ্ধে বলতে পারবেন না। আমিও আমার দলের মধ্যে যদি অনিয়ম হয়, আমি ফোরামের বাইরে গিয়া প্রকাশ্যে এটা বলতে পারবো না। সেটা কোনো দলই আমি তো আগেই বলেছিলাম যে আমাদের গণতন্ত্রের একটা নিয়ম আছে। আমরা যেটা সভানেত্রী যে কথাটা বলেছেন, নতুন নেতৃত্বের কথা, এই বিষয়টা আমার মনে হয় নতুন নেতৃত্ব বলতে যেটা আমরা চাচ্ছি যে দলে অধিক সংখ্যক দলে অধিক তারা বুঝবেন। আমার কথা হচ্ছে একটা সংমিশ্রণ না হলে খালি তরুণ নেতৃত্ব দিয়ে দেশ চলবে না, আবার একেবারে প্রবীণ নেতৃত্ব দিয়ে দেশ চলবে না, সব মিলিয়ে মিশে একটা করতে হবে। তবে সবচেয়ে বড় যেটা প্রশ্ন করেছিলেন, যেটা আমরাও মনে করি, যে দলের মধ্যে বিশেষ করে জামাত বা জঙ্গিবাদের যারা ঢুকে গেছে তাদেরকে অবশ্যই
মানে বাদ দিতে হবে, এবং সেটা যদি এমপি থেকে শুরু করে অন্যরা করেন তাদেরকেও কোন রকম দলে কোনো পদে নেওয়া যাবে না। এবং এই দায়িত্ব শুধু কেন্দ্রের না, আমি মনে করি কাউন্সিলররা যারা এসব অভিযোগ করছেন তারা কেন সেখানে লোকাল পর্যায়ে তারা বাধা দিচ্ছেন না বা কথা বলছেন না। আর এই লোকাল পর্যায়ে যে সমস্যাগুলির কথা বলছে, আমি সবসময় বলেছি যে বিকেন্দ্রীকরণে যদি না যায় তাহলে কিন্তু এসব সমস্যার অধিক সমাধান হবে না। কিন্তু আওয়ামী লীগের এমপিরা কখনোই বিকেন্দ্রীকরণ চায় না, এবং সভানেত্রী সেটা পারবেন কিনা সেটা আমরা জানি না। বিকেন্দ্রীকরণ করলে কিন্তু অনেক সমস্যার এই ধরনের অনেকটা দূর হয়ে যাবে। তবে আমরা চাবো যে দলে মনিটরিংটা যেটা হয় না, যে কথাটা ওই যে নীতি কেন হয় না বা নির্দেশ দিলে হয় না, এটা হচ্ছে মনিটরিং হয় না। তারা পদ পান, তারা ঢাকাতেই থাকেন। কোন সাংগঠনিক সম্পাদক তার এলাকায় মানে প্রতি মাসে ঘোরেন? যদি ঘুরতেন, যেটা আমরা বঙ্গবন্ধুর সময় দেখেছি বা তাজউদ্দিন আহমদরা যখন ছিলেন তখন দেখেছি, পার্থক্য হয়েছে। কিন্তু এটা তো মূল বিষয়, এখানে পার্থক্য বা সময়ের কোনো ব্যাপার নেই। দলে মনিটরিং থাকতেই হবে। খালি কেন্দ্র হয়ে গেল, তারপর সবাই ফ্রি হ্যান্ড পেয়ে গেল, তাহলে তো দল এই বিশৃঙ্খলার সৃষ্টি হবে। 1 মিনিট, তারপরে আর কোন না, আমরা শেষের যেটা, এটার সাথে তো দ্বিমত করার কিছু নাই। কথা হচ্ছে যে প্রশ্নটা আসছে, আমাদের প্রতি মানুষের যেমন প্রত্যাশা বেশি, সুতরাং সেই প্রত্যাশা পূরণেই সচেষ্ট থাকতে হবে নেতৃত্বকে, এবং নেতৃত্ব সচেষ্ট থাকার জন্য শৃঙ্খলাটা জরুরি। আওয়ামী লীগ যদি শৃঙ্খলা নিজে রক্ষা না করতে পারে, অন্যকে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিভাবে তারা বিষয়টিকে মানতে বাধ্য করবে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আওয়ামী লীগ? আমি খালি শৃঙ্খলা না, আমি যেটা আপনি প্রধান প্রশ্ন ছিল যে নতুন নেতৃত্ব, আমি বলবো যে আওয়ামী লীগের মানে যে অবস্থা, তাতে আমি এটা মনে করি যে শেখ হাসিনার কোনো বিকল্প এখনো আওয়ামী লীগে তৈরি হয় নাই। আমাদের দেশেও মূল ধারাই বলি, ডেমোক্রেটিক সেকুলার ধারাই বলি, যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এই কাউন্সিলে যদি কেউ মনে করে যে শেখ হাসিনাকেই আবার দায়িত্ব নিতে হবে 35 বছর পরে, যদিও উনি আমাদের কমিটিতে বলেছেন যে আর কত, কিন্তু এই যে বলা, এই বলাটার তো দুইটা বাস্তবতা। একটা হচ্ছে ওনার ছাড়া বিকল্প নাই, আরেকটা হলো বলতে তো পারেই, সেটা যে তার তো ডেমোক্রেটিক রাইট। সংসদীয় গণতন্ত্রে বা এই ধরনের সিস্টেমে এরকম কথা নাই, উনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হতে পারে না। কাজে আমি মনে করি শেখ হাসিনার কোনো বিকল্প এখনো নাই। আর আমি মনে করি যে শেখ হাসিনা নিঃসন্দেহে প্রতিটি কাউন্সিলে যা হয়, কিছু পুরাতন জায়গা ছেড়ে দেয় আর নূতন যারা তারা এখানে আসে, এবং এই কারণেই 67 বছরের বয়স্ক সবচেয়ে প্রাচীন দল হলেও আওয়ামী লীগে একটা প্রাণ প্রাচুর্যে ভরা পার্টি, কারণ এখানে তারুণ্যের জন্য সবসময় কিন্তু দরজা খোলা থাকে। প্রবীণ এবং নবীনের নিয়েই এই দল প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে আওয়ামী লীগ আবার এগিয়ে যাবে। আগামী কাউন্সিলে তরুণও আসবে, আবার প্রবীণরাও থাকবে, তার মধ্যে কিছু পরিবর্তন নিঃসন্দেহে। ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।